করোনা ভাইরাসে আরো 7 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে কোভিড-19-এ 91 জনের মৃত্যু হলো। এ সময় 312 জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মোট সংখ্যা এখন 2456 জন। এদিকে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনের মধ্যে জনসমাগম ঠেকাতে ব্যর্থ হয়েছে স্থানীয় প্রশাসন। মারুফ রেজার রিপোর্ট। নমুনা পরীক্ষার হার বাড়ার সাথে সাথে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তে শনাক্তের সংখ্যাও। 2634টি নমুনা পরীক্ষা করে গেল 24 ঘন্টায় নতুন 312 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি বাংলাদেশে, যাদের মধ্যে 44 ভাগ ঢাকা আর 31 ভাগ নারায়ণগঞ্জের বাসিন্দা, বাকি 25 ভাগ দেশের অন্য এলাকার। এ সময়ে আরো 7 জন মারা যান, যাদের মধ্যে 5 জন পুরুষ ও 2 জন নারী। মোট আক্রান্ত হয়েছে 2456, মৃত্যুবরণ করেছে, আমরা দুঃখের সাথে বলি, মৃত্যুবরণ করেছে 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 91 জন। দেশের চলমান লকডাউন পরিস্থিতির কার্যকারিতা নিয়ে হতাশা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, কমিউনিটি ট্রান্সমিশন যেমন বেড়ে গেছে, তেমনি যথাযথ ব্যবস্থা নিয়ে ব্যর্থ হচ্ছে প্রশাসন। লকডাউন কাজ করছে না সেইভাবে যেভাবে আমরা আশা করছি। দ্বিতীয়ত, লোকজন আক্রান্ত এলাকা হতে ভালো এলাকায় যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার লোক জানাজায় শরীক হয়েছে। এই সময় এই ধরনের জামায়াত খুবই ক্ষতিকর হয়েছে। আশঙ্কা করি অনেক লোক আক্রান্ত হয়তোবা হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয় না। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা উপকরণের মান নিয়ে কোনো সংশয় নেই বলে দাবি করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। সারা দেশের সকল স্বাস্থ্য ব্যবস্থাপককে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই মূলনীতি, সততা, নিষ্ঠা এবং ক্ষিপ্রতা, এই মূলনীতি অনুসারে কাজ করে যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সকল জাতীয় গোয়েন্দা সংস্থাকে এ বিষয়ে যাবতীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে করোনা আক্রান্তদের মধ্যে 9 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট 75 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। মারুফ রেজা, RTV, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনের মধ্যেই প্রায় 1.5 লক্ষ মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ায় সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটুর পর এবার প্রত্যাহার করা হয়েছে সার্কেল এএসপি মাসুদ রানাকে। প্রত্যাহার করা হয়েছে সরাইলের ইন্সপেক্টর তদন্ত নুরুল হককেও। পুলিশ সদর দফতরের আদেশে তাদের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়। শনিবার সকালে লকডাউন উপেক্ষা করে জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। করোনা পরিস্থিতিতে জানাজার ছবি বিভিন্ন মাধ্যমে আসলে দেশ ও দেশের বাইরেও নিন্দার ঝড় ওঠে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার 8টি গ্রামকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন। করোনা উপসর্গ নিয়ে গাইবান্ধায় 2 জন সহ কয়েক জেলায় 7 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 3 চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে শারীরিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন স্থানে কাজ করছে পুলিশ সেনাবাহিনী। নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাসেল আহমেদ। করোনার উপসর্গ নিয়ে গাইবান্ধা সদর উপজেলায় রাশিদুল ইসলাম ও ইউনুস আলী নামের 2 জন মারা যান। 2টি বাড়ি লকডাউনে পাশাপাশি নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। খাগড়াছড়ি সদরে একটি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। খুলনা মেডিকেলে মারা গেছেন মাসুমা নামের এক নারী। জ্বর, সর্দি, কাশি নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা উপসর্গ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাইমা আক্তার, নোয়াখালীর চাটখিলে ফিরোজা বেগম এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগরিকা নামের এক নারী মারা গেছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত 3 চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 20 জনে। ঝালকাঠিতে নারায়ণগঞ্জ থেকে আসা এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে আরো 2 জন সহ 19 জন করোনায় আক্রান্ত হন। মানিকগঞ্জে নতুন করে 1 জন, নরসিংদীতে 12 জন, সাভারে 2 জন, টাঙ্গাইলে 1 জন সংক্রমিত হয়েছেন। রংপুরে 100 শয্যার করোনা আইসোলেশন হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার KM তারিকুল ইসলাম। চুয়াডাঙ্গায় শারীরিক দূরত্ব মেনে না চলায় ব্যবসায়ী সহ 71 জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই কারণে ফরিদপুরে 16 জনকে জরিমানা করা হয়। মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে 2টি জীবাণুনাশক ট্যানেল নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জনসাধারণের জন্য এসব ট্যানেল খুলে দেওয়া হয়েছে। রাসেল আহমেদ, RTV। লকডাউন উপেক্ষা করে রাজধানীতে বাড়ছে ব্যক্তিগত যানবাহন চলাচল। একই সঙ্গে তাল মিলিয়ে মানুষজন বেরিয়ে পড়ছে নানা অজুহাতে।
এমন অসচেতন মানুষদের নিয়ন্ত্রণে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। বিশেষজ্ঞরা মনে করেন, নির্দেশনা মেনে না চললে আগামীতে করোনা পরিস্থিতি ভয়াবহ হবে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সাধারণ মানুষ সরকারের নির্দেশনা না মানায় এখন করোনা সংক্রমণের ঝুঁকিতে পুরো দেশ। জ্যামিতিক হারে মৃতের ও আক্রান্তের সংখ্যা বাড়ায় ঢাকা মহানগরীর অবস্থা খারাপ হচ্ছে দিনকে দিন। তবুও মানুষজন বেরিয়ে পড়ছে নানা অজুহাতে। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। একজন লোক আসবে আমার, উনি জায়গা চিনে না, ওনারা নিয়ে যাওয়ার জন্য চেক আসে, আমার কাছে টাকা নেই, টাকাটা উঠে যাবে। বাসায় চাউল নাই, বাজার সদাই নাই, চলতে ফিরতে কষ্ট হয় বউ বাচ্চা নিয়ে, তার জন্য আমি দোকান খোলা রাখছি। সরকারি নির্দেশনা অনুযায়ী যে সমস্ত দোকান বন্ধ রাখার কথা সেগুলো কিন্তু খোলা রাখছে কিছু কিছু জায়গায়, এবং তারা শাটারটা অর্ধেক রাখে বা আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে, যেটা আসলে আইনত দণ্ডনীয় অপরাধ। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি রাজধানীর প্রবেশ পথ ও বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা প্রতিটা মানুষকে চেষ্টা করছি বোঝাতে যে এই ক্রাইসিস মুহূর্তে আপনারা সবাই ঘরে থাকুন, অপ্রয়োজনে কেউ বাইর হবেন না। যৌক্তিক কারণ রয়েছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, এবং এর বাইরে যারা যৌক্তিক কারণে বের হয় নাই তাদেরকে আমরা আইন আমলে আনতেছি। তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক আইনে প্রসিকিউশন দিচ্ছি। এরপরও পাড়া মহল্লায় বের হওয়া অসচেতন মানুষদের সরিয়ে দেওয়ার পর অনেকটা লুকোচুরির মতো আচরণ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। বিশেষজ্ঞরা মনে করেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা যুদ্ধ মোকাবেলা কঠিন হয়ে পড়বে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান শুটিং ক্লাবের সামনে রয়েছেন আমাদের সহকর্মী AR বাদল। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাদল, মানুষকে ঘরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করছে আমরা জানি, এবং ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে সন্ধ্যা 6টার পর বাইরে বের হওয়া যাবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় রাস্তাঘাটে। হাতিরঝিল দিয়ে গুলশানের প্রবেশ মুখে মানুষকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে কিনা, এবং যারা বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটিও জানাবেন আমাদের। তরি রাজধানী যদিও ফাঁকা বলা চলে, সন্ধ্যা 6টার পর থেকে একেবারেই বের হওয়া নিষেধ, কিন্তু তারপরেও মানুষজন বের হচ্ছেন, হয়তো সেটি প্রয়োজনেই। কিন্তু রাজধানীর কারওয়ান বাজার মোড়ে যদি আপনাকে বলি, আমি ধানমন্ডি, গ্রিন রোড এসব জায়গাতেও দেখেছি সন্ধ্যার 6টার পর বের হওয়ার নিষেধাজ্ঞা থাকলেও মানুষজন কিন্তু বেরিয়ে এসেছেন। এই যে চেকপোস্টটি রয়েছে, এটি সৈনিক ক্লাবের সামনে গুলশান প্রবেশের পথ, এই চেকপোস্টটি সক্রিয় রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে দায়িত্ব পালন করছেন। এখনো কিন্তু রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে, কিছু কিছু গাড়ি আসছে। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা তাদেরকে জিজ্ঞেস করছেন, যদি অকারণে হয় তাহলে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছেন। রাতে এখানে জরিমানার কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না, এখানে ভ্রাম্যমাণ আদালতও নেই, এখানে শুধু পুলিশ এখানে দায়িত্ব পালন করছেন। সে কারণেই তারা কোনো শাস্তির দিচ্ছেন না কাউকে, কিন্তু যারা অকারণে এসেছেন তাদেরকে শুধু ফিরিয়ে দিচ্ছেন। আর যদি যুক্তিসঙ্গত কারণ থাকে সেই ক্ষেত্রে তাদেরকে যেতে দিচ্ছেন তাদের গন্তব্যে। রাজধানীর অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু যানবাহনের এই কিছুটা দু একটি হয়তো অনেকেই জরুরি প্রয়োজনে বের হয়েছেন, এরকম ক্ষেত্রে কিছু কিছু যানবাহন রাস্তায় রয়েছে, এবং অনেক জায়গাতেই কিছু লোক দেখেছি যেগুলোকে বলা চলে নিম্ন আয়ের, তারা হয়তো খাবারের আশায় রাস্তার মোড়ে মোড়ে বসে রয়েছেন। এরকম দু একটি জায়গায় এ ধরনের চিত্র দেখতে পেয়েছি। এছাড়া রাজধানী বলা চলে যে একেবারেই ফাঁকা, কিন্তু রাজধানীর অন্যান্য রাস্তায় যে চেকপোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু সক্রিয় না। আমি হাতিরঝিলে প্রবেশ পথেও দেখেছি, সেখানে লেখা আছে যে রাস্তা বন্ধ। তারপরেও যারা জরুরি প্রয়োজনে হয়তো মিডিয়া কর্মী বা নিরাপত্তার দায়িত্বে বা চিকিৎসার সংশ্লিষ্ট তারা শুধু প্রবেশ করছেন, এবং তারপরেও পুলিশের চেকপোস্টের মুখে পড়তে হচ্ছে। তো তরি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ। দর্শক, কথা ছিল আমাদের সহকর্মী AR বাদলের সাথে। যাচ্ছি পরে খবরে। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বড় ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। রাজধানীতে ৩৫০০ শয্যার আইসোলেশনের সুবিধা নিয়ে 2টি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। চলতি মাসের 20 তারিখের মধ্যে হাসপাতাল দুটি সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়েছে কোভিড-19। বাংলাদেশেও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের আক্রমণ। 1 মাসের ব্যবধানে আক্রান্ত হাজার ছাড়িয়েছে। তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসা সেবার আওতা বাড়ানোর জন্য কাজ চলছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বসুন্ধরা গ্রুপের সহায়তায় 2000 শয্যার আইসোলেশন ও 71 শয্যার ICU প্রস্তুতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। আগামী 20 এপ্রিলের মধ্যে হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। আমরা 2000 বেডের আইসোলেশন ইউনিট করতেছি এবং 71 বেডের আমরা
আইসিইউ করছি উইথ ভেন্টিলেশন আর কি। এটার অগ্রগতি ভালো, আমরা আশা করছি আগামী 20-22 তারিখের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো। এছাড়াও রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্মিত একটি মার্কেটে 1500 শয্যার আইসোলেশনের ব্যবস্থা সহ হাসপাতাল প্রস্তুত করছে স্বাস্থ্য বিভাগ। তবে করোনা পরিস্থিতিতে পরিবহন ও শ্রমিক সংকটে নির্ধারিত সময়ে হস্তান্তরে সন্দিহান ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি 20 তারিখের মধ্যে কাজটি সমাপ্ত করার জন্য, কিন্তু 20 তারিখ পারি কি না আল্লাহ ভরসা। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লোকজনও বিভিন্নভাবে ম্যানেজ করে আনছি। রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে 301 শয্যার একটি করোনা হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হলেও আপাতত তা বন্ধ আছে। ওটা বাতিল হয়ে গেছে, ওটা হচ্ছে না। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। করোনা আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসা সহ প্রণোদনার বিষয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেছে বিএফইউজের সাবেক নেতারা। তথ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে দুর্যোগকালে মন্ত্রীর কাছে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও টেলিভিশন চ্যানেলের স্যাটেলাইট ফি মওকুফের দাবি জানানো হয়। এ সময় বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মঞ্জুরুল আহসান বুলবুল সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। হাওড়া অঞ্চলে ধান কাটার জন্য চট্টগ্রাম থেকে শ্রমিক পাঠানো হয়েছে। বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার উদ্যোগে 100 শ্রমিককে 5টি গাড়িতে করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকায় পাঠানো হয়। পর্যায়ক্রমে আরও 1500 শ্রমিক পাঠানো হবে। যারা স্বেচ্ছায় যেতে রাজি হচ্ছে তাদেরকেই শুধু পাঠানো হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার SM মেহেদী হাসান জানান, সামাজিক দূরত্ব ঠিক রাখতে প্রতিটি বাসে 40 জনের আসনে 20 জন করে শ্রমিক পাঠানো হয়েছে। বাসগুলোতে জীবাণুনাশক ছিটানো হয়েছে এবং সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। কিশোরগঞ্জ যাওয়ার পর এসব শ্রমিকের তদারকি করবে স্থানীয় প্রশাসন। 40টি করে বাস এই কাজের জন্য রেডি থাকবে এবং আশা করছি এই 1500 শ্রমিক আমরা 2-1 দিনের ভিতর পাঠিয়ে দিতে সক্ষম হব। এরা এই বছরের এই সময়টায় হাওড় অঞ্চলে গিয়ে এই কৃষি শ্রমিক হিসেবেই কাজ করে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পঞ্চগড়ে চলছে অঘোষিত লকডাউন। ফলে কাঁচা সবজি বিক্রি করতে পারছে না চাষিরা। উৎপাদনের ভরা মৌসুমে গভীর সংকটে পড়েছে জেলার কয়েক হাজার টমেটো, শসা ও বেগুন চাষি। ক্ষেত থেকে টমেটো ওঠানোর সময় চলে যাচ্ছে। বিক্রি করতে না পারায় মাঠে নষ্ট হচ্ছে টমেটো। পঞ্চগড় প্রতিনিধি হারুনুর রশিদের তথ্যচিত্রের বিস্তারিত জানাচ্ছেন মাশরাইল আলমী। পঞ্চগড়ে 2000 হেক্টর জমিতে টমেটো, শসা ও বেগুন চাষ করে সারা বছর সংসার চালান কয়েক হাজার চাষি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পঞ্চগড় থেকে টমেটো, শসা ও বেগুন ক্রয় করেন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় টমেটো, শসা ও বেগুন বিক্রি করতে পারছে না চাষিরা। অঘোষিত লকডাউনে অন্য জেলা থেকেও আসতে পারছে না ব্যবসায়ীরা। ফলে খেতেই নষ্ট হচ্ছে এসব সবজি। আমি তো টমেটো 1 বিঘা লাগাইছি, এখন তো পার্টি নাই, আমরা কিভাবে মাল বিক্রি করব? আমাদের কীটনাশক দোকানগুলোতে 30,000-40,000 টাকা অলরেডি বাকি হয়েছে, আমরা সেগুলো পরিশোধ করব কি করে? করোনা তো আমাদের দেশে চলতেছে, কিন্তু আমাদের কৃষকদের করোনা এমনিতে ধরে গেছে ঘরে ঘরে। এ অবস্থায় অন্য জেলা থেকে আগ্রহী সবজি ব্যবসায়ীদের করোনা পরীক্ষা নিরীক্ষা করে জেলায় প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে কৃষকরা। অন্যান্য জেলা থেকে যে পার্টিগুলো আসে এদেরকে করোনা পরীক্ষা করে আমাদের এখানে পাঠানো হোক, নতুবা সরকার একটা কোনো বিকল্প ব্যবস্থা করুক। চাষিদের এই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সদর উপজেলা চেয়ারম্যান। আমাদের জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্নারে আমি বিষয়টা অবহিত করেছি যে তাদের যে এই টমেটোটা কিনে যেন তারা নিয়ে যেতে পারে। জেলা প্রশাসনের সহায়তায় ব্যবসায়ীরা যাতে ক্ষতির শিকার না হয় এমন উদ্যোগের কথা জানালেন জেলা কৃষি কর্মকর্তা। তো আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করে যদি করা যায় তো সেক্ষেত্রে কৃষকদের কিছুটা হলেও হইতে পারে আর কি। আগামী দিন যদি পরিবেশ ভালো হয় তাহলে হয়তো আমরা আশা করি যে এই অবস্থা হয়তো আমরা উত্তরণ করতে পারবো। মাশরাইল আলমী, RTV। করোনার শিকার হতদরিদ্র মানুষের সেবায় হাত বাড়িয়ে দিল মধুমতি ব্যাংক লিমিটেড। তারই অংশ হিসেবে সকালে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের 1500 পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী ও স্থানীয় কমিশনার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবার প্রতি চাল, ডাল
সেগুলির ব্যবস্থা করেছি। এটা আমাদের অবগত থাকবে, এনারা স্থানীয় পর্যায়ক্রমে সবার মধ্যে। দেশে চলমান করোনা পরিস্থিতিতে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের জন্য 100টি আইসোলেশন বেড সহ আইসিইউ মেশিন, কার্ডিয়াক মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ডাক্তারদের জন্য পিপিই, স্প্রে রুম এবং অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করেছে আকিজ গ্রুপ। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এসব উপকরণ হস্তান্তর করে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। এ সময় পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ ও আকিজ গ্রুপের পরিচালক শামীম উদ্দিন উপস্থিত ছিলেন। করোনা রোগীদের নিবিড় পরিচর্যার ক্ষেত্রে আকিজ গ্রুপের দেওয়া এসব চিকিৎসা উপকরণ কিছুটা হলেও সহায়তা করবে বলে আশা করেন তারা। দর্শক, আমরা বরাবরই বলে আসছি, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় ও রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।